রাইটিং ইজ এ স্কিল, নট এ ট্যালেন্ট। কাজেই কেউ ভালো লিখে এটা তার ট্যালেন্ট, ব্যাপারটা এরকম না, সে লিখে অর্জন করেছে এটা। অ্যান্ড দিস ডিফারেন্স ইজ ইম্পর্টেন্ট, স্কিল নাকি ট্যালেন্ট, এই ইম্পর্টেন্টটা, এই ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, বিকজ আ স্কিল ক্যান বি ইমপ্রুভড বাই প্র্যাকটিস। একটা স্কিলকে আপনি প্র্যাকটিসের দ্বারা ইমপ্রুভ করতে পারেন। সো দেয়ার ফর রাইটিং আসলে প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নেই, বাট প্র্যাকটিসটা করবো আমরা সঠিক পদ্ধতিটা জেনে নিয়ে তারপরে প্র্যাকটিস করবো। এই জন্য সঠিক পদ্ধতিটা আমার কাছ থেকে জানবেন, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু আপনার নিজের। ঠিক আছে, কাজে এটা একটু মনেই রাখতে হবে স্যার। কোনো আচ্ছা, উপরে লেখা আছে the graph below shows the consumption of three spreads from 1981 to 2007. তাহলে টাস্ক ওয়ান এর শুরুতে প্রশ্নে গ্রাফটা কি বলে সেটা লেখা থাকবে, ছবিটা কি বলে। তারপরে নিচে ল্যাঙ্গুয়েজটা জেনারেলি এটা থাকে, সামারাইজ দ্য ইনফরমেশন বিলো বাই শোয়িং দ্য মেইন ফিচার্স এন্ড মেকিং কম্পারিজনস ওয়েন নেসেসারি। তো যেহেতু এখানে বলে সামারাইজ, এই জন্য এটা আন্ডারলাইন করা আছে। সব লেখা যাবে না, নাম্বার ওয়ান। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে? এই যে মেইন ফিচার্স লিখতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ তো থাকবেই, যদি কখনো কম্পারিজন করা সম্ভব হয় তাহলে কম্পারিজনও দেখাতে হবে। তার মানে হচ্ছে সোজা কথা, মেইন ফিচার এবং ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ তো এমনিতেই আসবে। কারণ কি? কারণ আমরা অলরেডি শিখেছি এর আগের দিন যে সাল থাকলেই, একাধিক সাল থাকলেই চেঞ্জ আসে। হ্যাঁ, এটা টাইম ফাংশন। তো তাহলে ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ তো এমনিই আসবে, কিন্তু বলেছে যেহেতু একাধিক আছে পারলে কম্পারিজনও করতে পারলে, ওয়ার নেসেসারি। তো আবার খেয়াল করে দেখেন, ওয়ার নেসেসারি, তার মানে প্রত্যেক পয়েন্টে না। তার মানে সোজা কথা, এইটাকে যদি আমরা মানে এই টোটাল কথাটাকে যদি সামারাইজ করি, তাহলে ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ মেইন ফিচারে, এবং ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন ওই মেইন ফিচারই, ওয়ার নেসেসারি মানে মেইন ফিচারই। তার মানে মেইন চেঞ্জেস এবং মেইন কম্পারিজন গুলা আমার ভাষার ভিতরে আসতে হবে। আশা করি পরিষ্কার হচ্ছে। এখন যেই জিনিসটা আমার মাথার ভেতরে আগে থেকেই রাখতে হবে, কারণ আমি আপনাকে শেখালাম, আপনি সবই বুঝলেন, পরীক্ষার হলে গিয়ে আবার চুপ করে ছবির দিকে তাকায় বসে থাকলেন, তাহলে এই শেখার তো কোনো মানে হয় না। পরীক্ষার হলে আপনি যাতে অন্যদের চেয়ে আগায় থাকেন, আপনি আসলে প্রথমে পরীক্ষার হলে কি চিন্তা করবেন, তারপরে কি চিন্তা করবেন, তারপরে কি চিন্তা করবেন, কখন লেখা শুরু করবেন, কখন লেখা থামাবেন, এই টোটালটা আমার কাছ থেকে শিখবেন আপনি। তাহলে আপনি এক্সামের জন্য প্রিপেয়ার্ড হলেন। সেটা হচ্ছে, শুরুতেই ছবির দিকে তাকায় কোনো সময় নষ্ট করবেন না, জাস্ট এইটাকে প্যারাফ্রেজ করবেন। ছবির দিকে তাকায় কোনো ডেটা দেখবেন না, খালি দেখবেন ছবির উপরে নিচে ডানে ডাইনে বামে কমন কি কথা আছে যেটা প্রশ্নে নাই। আবার বলি, ছবির দিকে, ডেটার দিকে তাকায়, ছবির দিকে তাকায় সময় নষ্ট করবেন না, যেটা বলছিলাম এটার সাথে আরেকটু কথা যোগ করেন, আগের কথা বাদ। নতুন কথা হচ্ছে, ছবির দিকে শুধুমাত্র উপরে নিচে ডানে বামে এক্সট্রা কথা যেটা প্রশ্নে নাই সেইটুকু নিবেন। ওইটুকু নিয়ে প্রশ্নটার সাথে যোগ করে প্যারাফ্রেজ করবেন, নিজের ভাষায় লিখবেন, কোনো ডেটা ফেটা কিচ্ছু দেখবেন না। আচ্ছা, তাহলে উপরে নিচে ডানে বামায় যা যা দেখলাম, কনজাম্পশন অফ স্প্রেডস, এটা প্রশ্নে আছে। এটা প্রশ্নে আছে যে কনজাম্পশন অফ থ্রি স্প্রেডস, কিন্তু প্রশ্নে তো আছে থ্রি স্প্রেডস, তাহলে থ্রি স্প্রেডস কই? এই ডানে পাওয়া গেছে থ্রি স্প্রেডস এর নাম, মার্জারিন একটা, লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্প্রেডস, এই এন্ড দিয়ে দুইটা মিলে একটা, লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্প্রেডস একটা, এবং বাটার আরেকটা। তার মানে বোঝা গেল এইটাকে প্রশ্নের ওই থ্রি কাইন্ডস এর সাথে যোগ করা যাবে, যে থ্রি কাইন্ডস নেমলি বা নেমড, মানে প্রশ্নের ওই প্যারাফ্রেজিং এ এটা যোগ করা যাবে। আর কি? প্রশ্নে তো শাল আছে, এই কাজে শাল তো আমি লিখবই, প্রশ্নেও শাল আছে, যেটা প্রশ্নে নাই সেটা অ্যাড করবেন, খালি প্রশ্নে তো শাল আছে। থ্রি কাইন্ডস এর নাম নিলাম এখান থেকে, আর হচ্ছে গিয়ে ইউনিটটা নিলাম গ্রাম, আর বাকি সব প্রশ্নে আছে। আর ডেটা অ্যানালাইসিস এই পর্যায়ে না। তাহলে দেখেন, পরীক্ষার হলে আরেকজন তাকায় তাকায় দেখবে, ডাটাগুলোর দিকে দেখবে, উপরে নিচে ডানে বামে লাল নীল সবুজ দেখবে, অনেকক্ষণ পরে 2-3 মিনিট পরে তার খেয়াল হবে ব্যাপারটা কি, কি করতে হবে। তাহলে 2-3 মিনিট সে এমনি তাকায় ছিল আসলে। তাহলে এই টাইমটা আপনি যে আমার কাছে শিখছেন, এই টাইমটা আপনার যেন ব্যয় না হয়। আপনি জানেন, প্রশ্নটাকে দেখে উপরে নিচে ডাইনে বামে ইনফরমেশন যা যোগ করা যাবে সেটা আমি যোগ করে লিখে ফেলবো, কোনো সময় নষ্ট নাই। তাহলে এখন দেখি প্রশ্নটা, এই যে যাতে করে নিচে আসছে, তো এখন যে প্রশ্নটা ছিল এইটা, প্রশ্নটা ছিল এইটা। এখন আমরা এইটার সাথে যোগ করব যে এটা গ্রামে মাপা হয়েছিল, ইউনিটটা হচ্ছে গ্রাম, আরেকটা হচ্ছে তিন কাইন্ড অফ স্প্রেড এর নাম। তাহলে এখন দেখি প্রশ্নের কয়টা অংশ, খেয়াল করেন। দা গ্রাফ, এইটা একটা অংশ, ঠিক আছে, প্রত্যেকটাকে আমি আলাদা কালার করছি, একটু খেয়াল করবেন। দা গ্রাফ, ধরেন এটাকে সবুজ করলাম, আচ্ছা, বিলোটাকে কালোই রাখলাম, সবুজটাকে লাল করলাম। আচ্ছা, দা গ্রাফে এই সবুজটা দেখা যাচ্ছে না,
এই সবুজ করি। তো বোঝানোর জন্য আমি করতে চাচ্ছি আর কি, এটাকে করলাম আকাশী এবং টাইম ফ্রেমটাকে আরেকটা কালার দিই। টাইম ফ্রেমটাকে দিলাম এই কালার। এটা বোঝানোর জন্য এখানে কালো ছাড়া কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। যে কোনো একটা প্রশ্নে জেনারেলি এই চারটা অংশ থাকবে। সেটা আরো বড় যদি প্রশ্ন হয় তাও এই চারটা অংশই থাকবে। আর বাকি অংশটা হবে হচ্ছে গিয়ে যে বিষয়বস্তু বলতে গিয়ে কথা বাড়বে। চারটা অংশ কি কি? এক নাম্বার হচ্ছে পিকচার, গ্রাফ, এইটা। বিলো তো আমার আমার লেখাতে থাকবে না, কারণ প্রশ্নের নিচে উপরের ছবিটা ছিল, এই জন্য বিলো লেখা আছে। আমার লেখার নিচে যেহেতু বিলো নাই, কাজে আমি তো আর বিলো লিখবো না, এই জন্য বিলো বাদ যাবে। এখানে ভার্ব একটা থাকবে, শোজ বা ডেমনস্ট্রেটস, কিছু একটা। তারপরে থাকবে সাবজেক্ট ম্যাটার বা টপিক। যদি টাইম থাকে তারপরে থাকবে টাইম ফ্রেম। তাহলে এই বিষয়গুলো যত এইভাবে চিনবো, তত পরীক্ষার হলে আমি কন্ট্রোল ভাবে প্যারাফ্রেজ করতে পারবো। এখন দেখি কোনটাকে কি প্যারাফ্রেজ করেছি। অঙ্কের মতো শেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। দ্য গ্রাফ, তার বদলে গ্রাফের নামটা লিখেন, দ্য লাইন গ্রাফ। এখানে আছে শোজ, আচ্ছা এখানে আছে বিলো। আমার লেখার নিচে যেহেতু কিছু নাই, লেখার নিচে কোনো ছবি নাই, কাজে আমার বিলো বাদ। প্রশ্নে সবসময় বিলো থাকবে, আমরা কখনোই বিলো লিখবো না, কাজে বিলো ভ্যানিশ, বিলো ডিলিটেড মানে আমার লেখায়। এখানে থাকবে শোজ, এখানে আমি লিখবো ইলাস্ট্রেটস বা ডেমনস্ট্রেটস। ওস্তাদিটা কোথায়? ওস্তাদিটা ইলাস্ট্রেট কঠিন শব্দ লেখাটা না, ওস্তাদিটা হচ্ছে প্রশ্নে যদি ডেমনস্ট্রেটস থাকে তাহলে আমার শোজ লেখা, মানে সিনোনিমাস এক্সপ্রেশন, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ইউজ করা। প্রশ্নে যদি ডেমনস্ট্রেটস থাকতো, আপনি এখানে ইলাস্ট্রেটস লিখলেও যা মার্ক পাবেন, শোজ লিখলেও তাই মার্ক পাবেন। কিন্তু প্রশ্নে যদি ডেমনস্ট্রেট থাকে আর আপনিও ডেমনস্ট্রেট লিখেন, প্রশ্নে যদি শোজ থাকে আপনিও শোজ লেখেন, ইউ লুজ মার্ক ইন লেক্সিক্যাল রিসোর্স। আশা করি বোঝা যাচ্ছে। তারপরে দ্য কনসাম্পশন অফ থ্রি স্প্রেডস, এটাকে কি লিখলাম? এইটাকে লিখলাম নাম সহ, দ্য কনসাম্পশন অফ থ্রি কাইন্ডস অফ স্প্রেডস নেমড মার্জারিন, লো ফ্যাট এন্ড রিডিউস স্প্রেড এন্ড বাটার, মেজার্ড ইন গ্রামস। তাহলে এই তিনটা নাম এবং মেজার্ড ইন গ্রামস নিয়েছি ছবি থেকে। আর টাইম ফ্রেমকে, যে কোনো টাইম ফ্রেমকে প্যারাফ্রেজ করার জন্য কমন একটা ফর্মুলা হচ্ছে টু এর বদলে, ফ্রম ঠিকই থাকবে, টু এর বদলে আনটিল লিখা। টিল আনটিল একই জিনিস, টিল ইজ ইনফর্মাল আর আনটিল, টিল আনটিল কিন্তু উল্টা না আসলে, ঠিক আছে? তাহলে আমরা আনটিল লিখবো ফর্মাল রাইটিং এ। তাহলে ফ্রম 1981 আনটিল 2007। আর এর সাথে আরেকটা যোগ করতে পারেন বিয়োগ করে, যে কত বৎসর। তাহলে 2007 বিয়োগ 1981 সমান 26 বছর। যেটা বিয়োগ করবেন সেটা হবে ওভার, ওভার 26 ইয়ার্স। যদি বিয়োগ করলে 15 হতো তাহলে ওভার 15 ইয়ার্স। ফ্রম 1981 চেঞ্জ করেছি আনটিল 2007। এই যে আমি এই লেখাটাকে এভাবে দেখালাম, যে কোনো টাস্ক ওয়ান এর প্যারাফ্রেজিং যেটা ডেটা প্রেজেন্ট করে, যেটা বার চার্ট হোক, এই লাইন গ্রাফ হোক, পাই চার্ট হোক, এইভাবে চারটা অংশকে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। কিভাবে আবার বলি, বলে থাকবে দ্য গ্রাফ বা দ্য পিকচার বা দ্য চার্ট, আপনি নামটা লিখে দিবেন। বিলো বাদ, শোজের বদলে আপনার ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস আছে। তারপরে টপিক, টপিকটাকে প্যারাফ্রেজ করতে হবে নিজের ভাষায়। কনসাম্পশন অফ থ্রি স্প্রেডস, স্প্রেডস কে তো আর প্যারাফ্রেজ করতে পারবেন না, বাট স্ট্রাকচারটা মিনিমাম চেঞ্জ করতে হবে। যেমন দ্য কনসাম্পশন অফ থ্রি কাইন্ডস অফ স্প্রেডস নেমড, যেটা ছবি থেকে নিছি। আবার মেজার্ড ইন গ্রামস। তারপরে টাইমকে কি করব, টু এর বদলে আনটিল করে ফেলবো, এবং ওভার 26 ইয়ার্স, ওভার 10 ইয়ার্স এরকম বলতে পারবো। তো এইটা তো যে কোনো টাস্ক ওয়ানের জন্যই প্রযোজ্য। খালি আমরা শিখি কিভাবে এই টাস্ক ওয়ানটা কিভাবে লিখছে। তো এইভাবে 10টা টাস্ক ওয়ান, 20টা টাস্ক ওয়ান, 50টা টাস্ক ওয়ান আপনি দেখছেন, আপনার যে পরীক্ষায় গিয়ে 51 নাম্বার টাস্ক ওয়ান আসবে তখন কি করবেন? তাহলে শিখতে হবে একটা গ্রুপ ধরে, টাইপ ধরে, প্যাটার্ন ধরে, ঠিক আছে? আমাদের এই প্রিপারেশন গুলো রং হয়। আমরা সিঙ্গেল ম্যাটেরিয়াল অনুযায়ী শিখি এবং মনে করি যে যত ম্যাটেরিয়াল, 100টা ম্যাটেরিয়াল প্র্যাকটিস করছে সে তত ভালো করবে। আসলে 100টা ম্যাটেরিয়াল তো করার দরকারও নাই, ঠিক আছে? আপনি যে এইটা দিয়ে যাতে করে আপনি শিখতে পারেন, এবং এরকম আর যদি আপনি 5টা ম্যাটেরিয়াল নিজে লিখতে পারেন, দ্যাট ইজ গুড এনাফ। কনফিডেন্সটা লেখার আসতে হবে, বোঝার না শুধু। কনফিডেন্টলি বুঝতে হবে সঠিক উপায়ে। আর 2 নাম্বার হচ্ছে ওই সঠিক উপায়টা কনফিডেন্টলি অ্যাপ্লাই করতে হবে 5-6 বার মিনিমাম।
আচ্ছা, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই তো? মানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বোঝা গেছে তো? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বোঝা গেছে তো? একটু ইয়েস নো লিখেন। সো ইটস ভেরি ক্লিয়ার। হ্যাঁ, তো যে কোনো ইন্ট্রোডাকশন আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে তাহলে এখন ছবিতে আমরা কি দেখবো? শুধু উপরে নিচে ডানে বামে দেখবো। এখন করব কি, ছবির দিকে 3 বার তাকাতে হবে আপনার, শুধুমাত্র 3 টাইমস। প্রথমবার হচ্ছে প্রশ্নটা দেখে ছবির উপরে নিচে ডানে বামে দেখে যেই কাজটা করলাম সেইটা। এখন দ্বিতীয় প্যারা লেখার জন্য ছবিতে আসবো। আমি আপনাদের আই মুভমেন্ট এবং মেন্টাল অ্যাক্টিভিটি পর্যন্ত নির্ধারণ করে দিচ্ছি, যেটা আপনার টাইম সেভ করবে। তাহলে ইচ্ছা মতো তাকায় থাকা, কি লিখা না লিখা, কখন লিখে কখন তাকায়, সব ছাড়া বেড়া, কোনো ঠিক নাই। সেকেন্ড টাইম আসবো কি দেখতে? এই সেকেন্ড টাইম ও ডাটা অ্যানালাইসিস করবো না, ডেটা অ্যানালাইসিস করবো না। সেকেন্ড টাইম দেখবো টোটাল চিত্রের মুভমেন্টটা কেমন, ওভারঅল ট্রেন্ড লেখার জন্য। যেমন সবুজ কি বাটার প্রথমে সবচেয়ে বেশি ছিল, আস্তে আস্তে এটা কমে গেছে, মানে মারাত্মক হারে কমছে এবং সেকেন্ড লোয়েস্টে আসছে। তারপরে ছিল নীল, কি কোনটা এটা? মার্জারিন। 1981 থেকে কনজাম্পশন শুরু। তারপরে কিছু কমা বাড়ার পরে আলটিমেটলি সবচেয়ে কমে আসছে ওভার দি পিরিয়ড 26 বছরে। মানে একবারে আর কি। আপনি ডেটা দেখবেন হচ্ছে যখন এইটা দেখবেন, এইটা দেখবেন, এইটা দেখবেন, তখন। এখন হচ্ছে মোটামুটি মুভমেন্টটা কি, কমা বাড়া সমান থেকে থেকে সবার শেষে গিয়ে সবচেয়ে কমে গেছে। মানে একবারে বলা, ডেটা অ্যানালাইসিস ছাড়া, জাস্ট মুভমেন্ট অফ দি গ্রাফ। এইটা 81-তে শুরু হয় নাই, শুরু হয়েছে 96, অনেক পরে শুরু হয়েছে। কিন্তু খেয়াল করে দেখেন এইটার রেট অফ ইনক্রিজ, মানে বেড়ে যাওয়ার হার মারাত্মক। ওই যে শর্ট থ্রু দি রুফ, এটার ইনিশিয়াল তুলনায় শর্ট থ্রু দি রুফ। এবং তারপরে একটু কমলেও শেষের বছরগুলোতে বাকি দুইটার চেয়ে বেশি ছিল। আশা করি পরিষ্কার বোঝা গেছে। এই কথাটাই যত শর্টে আপনি ডেটা ছাড়া লিখবেন সেটাকেই বলে ওভারঅল ট্রেন্ড। আসলে উল্টা করে যদি বলি এরকম, আপনি ডেটা অ্যানালাইসিস করার পরে শেষে গিয়ে কনক্লুশনে বলতে পারতেন যে অতএব দেখা গেল যে বাটার বা সবুজটা শুরুর দিকে সবচেয়ে বেশি থাকলেও পরে শেষে গিয়ে মারাত্মক হারে কমে যায়, এবং নীলটা তার পরে থাকলেও সবার শেষে গিয়ে সবচেয়ে বেশি কমে। যেখানে লো ফ্যাট অ্যান্ড রিডিউস প্রেস বা লালটা অনেক পরে শুরু হয়েও মারাত্মক হারে বেড়ে গিয়ে একটু কমলেও সবচেয়ে বেশি থাকে। এটাতে কনক্লুশনে বলতে পারতেন। ইন রাইটিং টাস্ক 1 কনক্লুশন থাকে না, এই জন্য এটা সেকেন্ড প্যারায় ওভারঅল ট্রেন্ডে লিখতে হয়। আশা করি বোঝা গেছে যে ওভারঅল ট্রেন্ড জিনিসটা কি। অর্থাৎ ডেটা অ্যানালিসিসের পরে যে সাধারণ সিদ্ধান্তটা আসতো টোটাল মুভমেন্ট সংক্রান্তে, সেটাই হলো ওভারঅল ট্রেন্ড। এবং এইখানে লিখতে হয়, রিপোর্ট রাইটিং এ লিখতে হয় এটা সেকেন্ড প্যারায়। দেখি কি লিখছি। তাহলে এখন কিন্তু কোনো আমরা ডেটা দেখি নাই কোন সালে কত। তাহলে দ্বিতীয়বার তাকালাম কি, মুভমেন্ট অফ দি টোটাল গ্রাফ। টোটাল গ্রাফের জেনারেল বৈশিষ্ট্য কি, এইটা দেখলাম শুধু। এবং এইটা কি আমরা লিখবো কোনো ডেটা ছাড়া। ওভারঅল এখানে যে কোনো একটা মার্কার দিতে হবে যেটাতে বোঝা যাবে এটা জেনারেল ট্রেন্ড প্যারা। ওভারঅল অথবা এট এ গ্ল্যান্স অথবা ইন জেনারেল, যে কোনো একটা। এখানে বোঝানোর জন্য অবলিক দিয়ে লিখেছি, পরীক্ষার হলে যে কোনো একটা লিখতে হবে। ইট ক্যান বি সিন দ্যাট, আরেকটা কথা, টাস্ক 1-এ আই উই লেখা যাবে না, হারাম। কারণ কি, কারণ এটা অবজেক্টিভ রাইটিং, এটাতে পার্সোনাল প্রোনাউন আসে না, কোনো ওপিনিয়ন আসে না, সাজেশন আসে না, আই উই আসে না। আই উই লিখলে ইউ লুজ মার্ক। কাজেই দ্য গ্রাফ ইন জেনারেল, দ্য গ্রাফ শোজ দ্যাট, অথবা প্যাসিভে ইট ক্যান বি সিন দ্যাট। বাট আমাদের প্রায় এরকম চলে আসে ওভারঅল উই ক্যান সি দ্যাট। এটা লেখা যাবে না টাস্ক 1-এ, এটা নোট রাখেন, আই উই লেখা যাবে না, কোনো পার্সোনাল প্রোনাউন হারাম। ইট ক্যান বি সিন দ্যাট দো, দেখেন মানে এখানে জাস্ট উল্টাই লিখছি আর কি। দো দিয়ে কেন লিখছি, যাতে এক লাইনে লিখতে পারি বড়। যদিও ওই যেটা সবচেয়ে বেশি ছিল, দো দ্য কনসাম্পশন অফ লো ফ্যাট এন্ড রিডিউস, যে লালটা যেটা পরে শুরু হয়েছিল, স্প্রেড ওয়াজ লোয়ার এট ফার্স্ট, ইট রোজ র্যাপিডলি। ওই যে শিখছিলাম ল্যাঙ্গুয়েজ, রোজ র্যাপিডলি, রোজ ড্রামাটিক্যালি, রোজ র্যাপিডলি, এই জন্য যে আন্ডারলাইন করছি যেগুলো শিখছিলাম। অ্যান্ড বিকেম দ্য মোস্ট ওয়াইডলি ইউজ স্প্রেড ইন দ্য ফাইনাল ইয়ার্স, ওয়াইল। আচ্ছা, দো এর এখানে দরকার নাই কারণ আমাদের ওয়াইল আছে। দো ওয়াইল দুইটাই কন্ট্রাস্টিং ওয়ার্ড, রং হয়েছে এখানে। So it can be seen that the consumption of low fat and reduced spreads was lower at first. It rose rapidly and became the most widely used spread in the final years. While যেখানে contrast করছি বাকি দুইটার সাথে, while the consumption of other two spreads drastically decreased over the period.
বলছিলাম যত শর্টে, ওই যে একটা সেকেন্ড সেকেন্ড লোয়েস্ট, আরেকটা মানে সবচেয়ে লোয়েস্ট নীলটা, ঠিক আছে, ওগুলো তো বর্ণনার ক্ষেত্রে আসবে। কাজে ওই দুইটা ড্রাস্টিক্যালি কমেছে, আর এইটা র্যাপিডলি বা ড্রামাটিক্যালি বেড়েছে। এই ছিল টোটালটা। ওভারঅল ট্রেন্ড বা জেনারেল ট্রেন্ড কি বোঝা গেছে কিভাবে লিখতে হয়? ওভারঅল ট্রেন্ড বোঝা গেছে কিনা কিভাবে লিখতে হয়? একটু লিখেন। আচ্ছা, ফাইন, ঠিক আছে। এখানে একজন জিজ্ঞেস করছে এটা এন্ড দিয়ে লেখা যাবে কিনা। এখানে কমা কেন দিয়েছি, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্সে যে দ্যাট দ্যাট ক্লজ আছে। মানে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট, মানে দ্যাট না, শুধু যে কোনো ক্লজের পরে যে মূল সাবজেক্ট আসবে, যে এই যে ইট রোজ, তার আগে কমা দিতে হবে। যেমন আপনি যদি লেখেন ইফ ইট রেইনস, দেখেন ইফ ইট রেইনস, আপনাকে কমা দিতে হবে, আই শ্যাল গো আউট। বাট আপনি যদি দেখেন আই শ্যাল গো আউট ইফ ইট রেইনস, তাহলে কোনো কমা লাগবে না। অর্থাৎ যেটা ক্লজ সেন্টেন্স, তারপরে কমা লাগবে মূল সেন্টেন্স আসার আগে। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার স্যার? হ্যাঁ, কম্পাউন্ডও করা যাবে, কম্পাউন্ডও করা যাবে, বাট এখানে এই যে তাহলে আপনার ওই যে দ্যাট দ্যাট বাদ দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন ভাবে লেখা যাবে, আমরা ওইটাতে আর না যাই এখন, আমরা আইডিয়া গুলা বুঝবো আগে। তাহলে আমরা আশা করি যে কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়, ইন্ট্রোডাক্টরি প্যারাটা কিভাবে লিখতে হয়। এবং আরো মজার ব্যাপার দেখেন, ইন্ট্রোডাক্টরি প্যারা জাস্ট এক লাইনই, আর অন্য কিছু লিখলে গন, মানে সিসি নষ্ট হয়ে যাবে, প্রাসঙ্গিকতা এবং কানেক্টিভিটি নষ্ট হয়ে যাবে, অন্য কিছু লেখা যাবে না। অনেকে আবার করে কি, দুইটারে ভজগট করে এই জেনারেল ট্রেন্ড এবং এইটাতে একসাথে দিয়ে দেয়। এটা তাদেরও দোষ না, কারণ অনেক ওয়েবসাইটে, ইউটিউবে, ঠিক আছে, গুগলে এইভাবে লেখা আছে। এটা করা যাবে না। একদম ক্লিয়ার কাট কনসেপশন। দেখেন, আপনি নিজেও বুঝতেছেন, প্রথমটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, প্যারাফ্রেজিং অফ দি কোয়েশ্চেন, এবং এটা আরেকটা বিষয়, কাজে আরেক প্যারায় আসবে। এই দুইটা একসাথে যাওয়ার কোনো কারণই নাই। এটা হচ্ছে কি, বিষয়টা কি নিয়ে, আর এটা হচ্ছে টোটাল গ্রাফটার জেনারেল বৈশিষ্ট্য কি, এক কথায়। এখন এই জেনারেল বৈশিষ্ট্যকে সাপোর্ট করবে আমার এই ডেটাগুলা। আচ্ছা, এখন হচ্ছে এর পরের আইডিয়া হচ্ছে অর্গানাইজিং প্যারাগ্রাফ এন্ড রাইটিং দি ডেটা। অর্গানাইজিং প্যারাগ্রাফ এন্ড রাইটিং দি ডেটা, আমি আপনাদের দেখেন আবারও ভালোভাবে বলতেছি, জিনিসটা মনে রাখেন, সবার উপকারে লাগবে। প্রথমে আমরা ছবির দিকে তাকাবো শুধুমাত্র, উপরে নিচে ডাইনে বামে, কোনো ডেটা অ্যানালাইসিস করবো না। অন্য কাজ করছেন তো সময় নষ্ট করতেছেন। কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে উপরে নিচে ডাইনে বামের কিছু তথ্য সাথে দিয়ে ডেটা ছাড়া আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখবো। সেকেন্ড, আবার ফিরে যাব ছবিতে, আবারও ডেটা দেখবো না। দেখেন, পরীক্ষার হলে এই সিরিয়ালে কাজটা করবেন। হ্যাঁ, মানে মনে মনে কি ভাববেন, কখন তাকাবেন। আবারও ডেটা দেখবো না, টোটাল জেনারেল ট্রেন্ড দেখবো। জেনারেল ট্রেন্ড দেখে এসে জেনারেল ট্রেন্ডটা লিখে ফেলবো। তার মানে আপনার লিখা আগানো হচ্ছে কথা। আপনার যতক্ষণে এই লেখা শেষ হয়ে যাবে, এই যে দেখেন, এই লেখা শেষ হয়ে যাবে, তখনও দেখবেন আপনার পাশের জন এক লাইন লিখতেছে আর ছবির দিকে তাকায় আসছে। আপনার ততক্ষণে জেনারেল ট্রেন্ড পেরাও শেষ, বিকজ ইউ নো হোয়াট টু ডু। আপনার কোথায় চোখ দিতে হবে, কখন মেন্টাল অ্যাক্টিভিটি কি করতে হবে, এইটাও আপনার মুখস্থ। তাহলে এইটার সে বলে প্রিপারেশন। পরীক্ষার হলে নতুন করে চিন্তা করে লেখার অবকাশ আছে নাকি? কত লিখছি আমরা, কত লিখে অভ্যস্ত। এখন লিখে অভ্যাস করতে হবে শুধুমাত্র এই পরীক্ষাটাতে ভালো করার জন্য। কি কি করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, এই বিষয়গুলো শিখবো। এই মুহূর্তে নতুন করে আলাদা ইংরেজি শেখার স্কোপ আর নাই, টাইমও নাই। তাহলে এইটুকু বোঝা গেল। এখন হলো, এখন নেক্সট কাজ কি, এখন হলো আবার ছবির দিকে তৃতীয়বার তাকাবো এবং একটা রাফ করব যে কোন কোন ডেটাগুলো নেব, যে মেইন ফিচার্স। তবে এই মেইন ফিচার্স গুলো কয়েকটা প্যারার ভিতরে, দুইটা প্যারা নিব না তিনটা প্যারা নিব, এবং কোন কোন প্যারার ভিতরে কোন বর্ণনা যাবে। তার মানে রাইটিং মানে সিলেক্টিং ডেটা, যে কোন কোন ডেটাগুলো লিখবো, এবং পুটিং ইট ইনটু সেপারেট প্যারাগ্রাফস। ডেটাগুলোকে সিলেক্ট করা এবং সেপারেট প্যারাগ্রাফসে নেওয়া। তাহলে এই কাজটাকে বলে অর্গানাইজেশন, মানে গোছানো, বডি প্যারাগ্রাফ গোছানো। তাহলে কোন কোন ডেটা নেব এবং কোন ডেটা কোন প্যারাগ্রাফে থাকবে, এই হলো তৃতীয় কাজ। আপনার লেখা শেষ। তাহলে এখন এইখানে যেহেতু মেইন ফিচার আমরা নেব, আবার ছবিতে আসবো। ছবিতে এসে আগে চিন্তা করব কয়েকটা প্যারা হবে এবং কোন প্যারায় কোন ডেটা যাবে।
এখন দেখেন কয়টা প্যারা হবে আপনার আলাদা করে চিন্তা করার কোনো দরকার নাই। জেনারেল ট্রেন যদি সঠিকভাবে করতে পারেন তাহলে একই জাতীয় বিষয়গুলো এক প্যারায় যাবে, ভিন্ন জাতীয় বিষয়গুলো আরেক প্যারায় যাবে। আবার বলি, একই জাতীয় বিষয়গুলো এক প্যারায় যাবে এবং ভিন্ন জাতীয় বিষয়গুলো আরেক প্যারায় যাবে। এখানে অলরেডি একটা কন্ট্রাস্ট হয়ে গেছে জেনারেল ট্রেন্ডের, একটা রোজ র্যাপিডলি, বাকি দুইটা ড্রাস্টিক্যালি ডিক্রিজড। তাইলে যেই দুইটা কমেছে সেই দুইটা যাবে এক প্যারায়, যেটা বেড়েছে সে একা যাবে আরেক প্যারায়। তাহলে অর্গানাইজেশন বোঝা গেল যে অর্গানাইজেশনের সিস্টেম কি। তাহলে অর্গানাইজিং ডেটা প্রপারলি, এইটা একটা বিরাট বিষয় এখানে। তাহলে এখন আমরা দেখব যে, তাহলে এখন বুঝে গেলাম যে যে দুইটা কমেছে এই দুইটা যাবে এক প্যারায়। তাহলে ওই দুইটার যে দুইটা কমেছে ওই দুইটা যে এক প্যারায় যাবে, ওই এক প্যারায় কোন কোন ডেটাগুলো নেবো, মেইন ফিচার নিতে হবে তো। আর যেটা বেড়েছে সেটার তো আছেই তিনটা ডাটা, তো এটা তিনটাই মেইন হলে তিনটাই নেবো। বাট যেখানে দুইটা আছে, ওই যে লালটা সবুজটা আর নীলটা, সেখানে দুই একটা ডাটা বাদ দিতে হবে, তাইলে মেইন গুলা চলে আসবে। তাহলে এখন দেখি তো আমরা কোনটা কোনটা নেব। আচ্ছা খেয়াল করেন, এখন বিগিনিং এন্ডিং এই দুইটা লাগে। তাহলে এখন দেখেন এইটার বিগিনিং নেব। তাহলে এখন আমরা যে চেঞ্জ কম্পারিজন, এইটার যে ধীরে ধীরে কমলো এটা হলো এইটার চেঞ্জ, এইটা যে কমলো বাড়লো এবং শেষে গিয়ে কমলো এটা এইটার চেঞ্জ। কিন্তু কম্পারিজন কি হবে? কম্পারিজন হবে একই সালে, ওই যে শেখাইছিলাম একই সময় 1981 সালে নীল আর সবুজের কম্পারিজন। এখানে কম্পারিজন কি? দুইটা মিট করে। আচ্ছা, তারপরে আর কোনো কম্পারিজন নাই। তাহলে এখন ওই দুই প্যারার ভিতরে আমি যদি এই দুইটা কম্পেয়ার করতে চাই, তাহলে এইটা নিতে হবে, বলতে হবে অন দি আদার হ্যান্ড, অথবা ইন কন্ট্রাস্ট এইটা ছিল 90 এর কাছে, যে 90, আর এটা ছিল 140-এর একটু উপরে। ওই যে ল্যাঙ্গুয়েজ অফ অ্যাপ্রক্সিমেশন, জাস্ট ওভার 140, জাস্ট ওভার 140। আর এটা ছিল 80 থেকে 100 এর মাঝে 90, কিন্তু 90 যেহেতু লাইন নাই এই জন্য বলতে হবে অ্যারাউন্ড 90। তাহলে এই দুইটা কম্পেয়ার করে বলবো, তাহলে এইটা নেবো এইটা নেবো। এইটা কি দরকার আছে? হ্যাঁ একটু বাড়ছে, আচ্ছা এইটা নিলাম। তারপরে এই দুইটা এখানে মিলছে, এইটা নিলাম। এইটার কি এটা দরকার আছে? আচ্ছা এইটা নিলাম। তারপরে এইখানে বাড়ছে, এইটাও নিলাম। এইটা সমান ছিল, রিমেইন কনস্ট্যান্ট বা প্ল্যাটিউড বা লেভেলড অফ, এইটাও নিলাম। কিন্তু এইখান থেকে খেয়াল করে দেখেন, এইটাও কমা এইটাও কমা, দুইটাই ডিক্রিজ। তাহলে এইটা বাদ দিলাম, লাস্ট এটা তো বলতে হবে। আর এটা কি হবে? এইটা নেবো এইটা নেবো এইটা নেবো। তাহলে এইটার কোনটা বাদ যাবে? এইটাও কমা এইটাও কমা, তাহলে মাঝখানের এই ভাঙ্গাটা দরকার নাই, কারণ এখান থেকে একবারে কমা। তাহলে এইটার এইটা বাদ আর এইটার এইটা বাদ। ডেটা কিভাবে নিলাম বোঝা গেল কিনা? আর এটা তো আছেই তিনটা, একটা দুইটা তিনটা, তো আবার সে আবার হবে একটা প্যারায় মাত্র। তাহলে এটা তিনটাই নিলাম। তাহলে এখন এই যে কিভাবে কোনটা বাদ গেল এটা বোঝা গেল কিনা, মেজর বলার জন্য কোনটা বাদ গেল বোঝা গেছে কিনা, মানে ডেটা সিলেকশন বোঝা গেছে কিনা। আচ্ছা এখন আপনাদেরকে তো বোঝাইতে টাইম লাগতেছে, মনে রাখবেন আধা ঘন্টা ধরে বুঝবো যাতে 5 মিনিটে লিখতে পারি, যাতে 10 মিনিটে লিখতে পারি। আধা ঘন্টা না, 30 ঘন্টা ধরে বোঝা যায় যাতে করে 30 মিনিটে করা যায়। কাজে বোঝার সময় আমি যে বোঝাচ্ছি আপনাকে, এর জন্য তো আমি অনেক কথা বলতেছি। আপনি মনে করেন না যে এত অ্যানালাইসিস করার সময় কোথায়, এই চিন্তাটাই রং। আমরা এখন শিখতেছি, আমাদের কোনো টাইমের কোনো সমস্যা নাই। আগে বেশি সময় নিয়ে শিখবো, তারপরে এটা প্র্যাকটিস করব সময় ছাড়া। খেয়াল করেন, আবার বলি, বেশি সময় নিয়ে শিখবো, মনে কোনো প্রশ্ন রাখবো না, এত টাইম কই। দ্বিতীয়বার আপনি যখন প্র্যাকটিস করবেন আর একটা লাইন গ্রাফ, আপনিও সময় নিয়ে লিখবেন না। আগে দেখবেন আমি যা শিখাইছি ওইটা আপনি করতে পারেন কিনা সময় দিলে। এখন যদি এমন হয় যে সময় দিলেই করতে পারে না, আবার সময় নিয়ে চিন্তা করে, তাহলে কেমনে হবে? তাহলে দ্বিতীয়বার যখন প্র্যাকটিস করবেন তখনও সময় নিয়ে না, যখন দেখবেন সময় নিয়ে, অনেক সময় নিয়ে হলেও আপনি করতে পারতেছেন, 20 মিনিটের লেখার কথা আপনার 40 মিনিট লাগতেছে, লাগুক না, আপনি সঠিকটা প্রডিউস করতে পারেন কিনা আগে নিজেকে চেক করেন। তারপরে কি করবেন? যখন আপনি দুই তিনটা এরকম লিখে ফেলতে পারবেন, চতুর্থ পঞ্চমটা থেকে আপনি লাইন গ্রাফ কি করবেন বা এরকম বার চার্ট কি করবেন, আপনি দেখবেন 20 মিনিটের ভিতরে কেমন দ্রুত আপনি চিন্তা করে লিখতে পারেন। এইটাকে বলে লজিক্যাল প্র্যাকটিস। আর আমরা শুরুতেই আশা করি বোঝানোর সময়, স্যার এত সময় কি পাবো, মানে কি, মানে কি ননসেন্স প্রশ্ন। আসলে দেখেন আমি সলিউশনটা যেভাবে দিলাম। আচ্ছা তাহলে এখন এই যে মনে মনে যে আমি পয়েন্টগুলো নিলাম, এটা তো মনে মনে বারবার, তাহলে লিখতে গেলে বারবার কি এখানে আসবো? না, সবসময় মনে রাখবেন, টেকিং নোটস মেক ইউর রাইটিং বেটার। টেকিং নোটস, কোথায় নোট নেওয়া যাবে? প্রশ্নের উপরে নোট নেওয়া যাবে। আইএলটিএস পরীক্ষার যে রিয়েল প্রশ্ন, ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন থাকবে, আর খাতা আলাদা, প্রশ্নের উপরে আপনি যা খুশি তাই লিখতে পারবেন, কাজে প্রশ্নের উপরে নোট নেওয়া যাবে। ইউ ডোন্ট মানে লুজ মার্ক ফর দ্যাট।
প্রশ্নকে মার্কিং করা হয় না, আপনার খাতাকে মার্কিং করা হয়, শুধু অ্যান্সার শিটকে মার্কিং করা হয়। এখন কেউ একদিন বলছিল তাও স্যার প্রশ্নে স্যার লিখবো, তখন আমি তাকে বোঝানোর জন্য, এটাকে অন্যভাবে নেবেন না, বোঝানোর জন্য আমি বলছিলাম যে ধরেন ওই যে বৃষ্টির দিনে জুতার জুতার নিচে কাদা লেগে যায় না, ওইটারও ছাপ যদি প্রশ্নে দেন তাও মার্ক খারাবে না একটাও, কারণ নিয়মই নাই ওইটা মার্ক করার। বাট আপনাকে প্রশ্ন জমা দিয়ে আসতে হবে জাস্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে গিয়ে আর না, আর কম্পিউটারে আপনার যে সাইডে রাফ করার জায়গা থাকবে, সাইডে আপনার রাফ নোট নিতে পারবেন আর কি। হ্যাঁ, সো দ্যাট আপনি ওই নোটের দিকে তাকায় লিখতে পারেন। রাফ নোট মানে জাস্ট মানে শর্ট নোটস। কিরকম আমি দেখাই, দেখেন এই যে আপনি যে পয়েন্টগুলা নিলেন, আমরা আর এটাতে ব্যাক করবো না, মানে উপরে ছবিতে ব্যাক করবো না, আমরা একটু দেখে নেই কোনটা। এটা 140-এর একটু উপরে, এইটা 160-এর একটু নিচে বা কাছাকাছি, এটা হলো অ্যারাউন্ড 90, এটা হলো 100, রিমেইন কনস্ট্যান্ট 100, লাস্টের পয়েন্ট হচ্ছে 40। এইটার হচ্ছে গিয়ে 0 আর 20-এর মাঝামাঝি, তাহলে অ্যাবাউট 10। এটা হচ্ছে গিয়ে জাস্ট ওভার 80, আর তারপরে হচ্ছে গিয়ে 60 আর 80-এর মাঝামাঝি 75। এটা কত? এটা 100-তে 5 বছর ছিল। এখন ধরেন রাফটা এরকম ভাবে করতে হবে, একটা আমি শিখাই আর কি, আমি এমনি লিখি, আপনি আপনার নিজস্ব পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। এই যে আমি একটা রাফ করছি ফার্স্ট প্যারার জন্য, এটা দেখলেই আমি লিখতে পারি, এটা দিকে তাকাইলে আমার ছবির দিকে তাকাইতে হয় না। এটা হলো সেকেন্ড প্যারার জন্য রাফ আমার। কি মানে কি দেখি, মানে পার্সোনাল শর্ট হ্যান্ড ইউজ করা। এইটা যদি আপনি 2 মিনিটের ভিতরে লিখে নিতে পারেন, আপনার বাকি টোটাল 2 প্যারা লিখতে 5 মিনিট লাগবে। 5 মিনিট, মানে 5 মিনিট অনেক সময়, কারণ 1, 2, 3, 4, 5 এইভাবে 300 গুনলে হয় 5 মিনিট। 1, 2, 3, 4, 5 করে না, কারণ রেডি আছে সব। এখন আমি একটু বুঝাই যে আমি কি বুঝাইছি, আপনি এইটা ফলো করতে পারেন, অথবা আপনার নিজস্বটা বের করে রাখতে পারেন। যেমন 81, একটু উপরে গিয়ে দেখাই আর কি, জাস্ট ওই যে মানে বোঝার সময় সময় বেশি লাগুক। 81 মানে শুরুর ইয়ার, এটা 2007। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, আমি যেহেতু এই যে প্রথম প্যারাটা লিখবো যে দুইটা কমেছে, মানে ওই যে মানে শুরুর দিকে যেটা ছিল সবুজ আর নীল, আমি লিখবো 1981, মানে 1981 লিখবো আর কি। লেখার সময় 81 লেখা যাবে না, 1981 লিখতে হবে। বি মানে বাটার, বাটার ছিল 140 প্লাস, তাহলে আমি লিখবো জাস্ট ওভার 140। আর মার্জারিন ছিল, এম মানে মার্জারিন, অ্যাপ্রক্সিমেটলি 90, ডবল গ্রেটার দেন, মানে লিখবো হুইচ ওয়াজ মাচ হায়ার দেন মার্জারিন। বাটার হুইচ ওয়াজ মাচ হায়ার দেন মার্জারিন, যেন ডবল গ্রেটার দেন লিখছি। তাহলে এটা 1 লাইন শেষ বা 2 লাইন শেষ। অবলিক মানে এখন দ্বিতীয় ডেটা নিচ্ছি 1991-এ, তার মানে ওই এই যে এটাও বাদ দিছি, এইটা এই যে 91-এ এখানে আসছে, তাহলে এইটা যে একটু বাড়ছে এটাও বাদ দিছি, আলটিমেটলি কমছে এটাই বলতে চাই। তাহলে এখানে মেজরের জন্য এইটাও বাদ দিয়ে দিছি, এটা বাদ দেওয়া এমন কিছু না, টোটালটা আমি যা বলছি জেনারেল ট্রেন্ডে তাকে ব্যাখ্যা করতে পারলেই হইলো। আচ্ছা, তাহলে দেখেন আমি যা বলতে যাচ্ছি যে 91-এ এসে বোথ মেট অ্যাট 100, দুইটাই 100-এ আসছে। কি, নীলটা আসছে বেড়ে আর সবুজটা আসছে কমে, কিন্তু মার্জারিন, এই যে এম মার্জারিন কনস্ট্যান্ট, রিমেইন কনস্ট্যান্ট অ্যাট 100 ফর নেক্সট 5 ইয়ার্স। যাতে আমি দেখলে যাতে নিজে বুঝি আর কি, এইভাবে লিখছি। আপনি এটা মানে এরকম ফলো করতে পারেন, নিজে একটা বানায় নেন। নেক্সট ডাটা অফ প্যারা 1 চলতেছে, কিন্তু বাটার ট্রিপল মাইনাস মানে ওই যে নোজ ডাইভড, ডিক্রিজ ড্রামাটিক্যালি, প্লামেটেড, প্লাঞ্জড, শিখেছিলাম না? যে কোনো একটা নেবো এখানে, ট্রিপল মাইনাস। কিন্তু বাটার নোজ ডাইভ টু অ্যারাউন্ড 50, ঠিক আছে। ওয়াইল এম, তাহলে এখানে যদি নোজ ডাইভ নেই, এই জন্য একাধিক ল্যাঙ্গুয়েজ ছিল, তাহলে এখানে নেবো ওয়াইল মার্জারিন প্লামেটেড টু 40 pounds অনলি, 40 grams অনলি মার্জারিন কনজাম্পশন। ঠিক একইভাবে তাহলে এখানে হলো এই দুইটা, তাহলে এরপরটাতে কি হবে? এরপরটাতে হবে হচ্ছে ওই যে লো ফ্যাট এন্ড রিডিউস ইয়ে। তাহলে ওইটা যদি এত বড়, ওই জন্য নামই লিখিনি, কারণ আমি জানি এই প্যারাতে একটাই আছে, যে লো ফ্যাট এন্ড রিডিউস ইয়ে। 81-এ নীল ছিল, নীল মানে শুরুই হয় নাই, কারণ স্টার্টেড ইন 1996। কত ছিল? ওই যে স্টুড অ্যাট অ্যাকাউন্টেড ফর, অ্যামাউন্টেড টু, শিখেছিলাম না? তাহলে it uh, uh, it didn't the consumption of low fat and reduced
কি নাম ছিল এটার, নামই তো ভুলে যাচ্ছি। লো ফ্যাট অ্যান্ড রিডিউস স্প্রেডস, এটা বলবো the consumption of low fat and reduced bread did not even was not even introduced in 1981, while it started in 1996, and it accounted for 10 gram, only 10 grams. In 2001, এই যে দেখেন কিভাবে কনভার্ট করব, উদাহরণ দিয়ে আর কি, আগেটা তো ওইভাবেই কনভার্ট করব লিখে। In 2001, triple plus, তাহলে কি বলা যাবে, it shot through the roof to just over 80 grams and started dominating other মানে consumption of other two spreads. Dominating মানে তাদের উপরে যাওয়া শুরু করলো ওখান থেকে, started dominating এটা না লিখলেও হবে। Then it dropped slightly to about 70 gram but still remained the highest. এখানে ফুলটা না লিখে এখানে শর্ট লিখছি আর কি, এই রাফটা পরে কেটে, মানে রাফটা তো থাকবে খাতায়, আর যদি কম্পিউটার বেসে থাকে তাহলে ওই যে পাশে আপনার মানে এক্সট্রা স্পেস থাকবে, সেখানে সেই স্পেসে আপনি কাজ করতে পারবেন। তাহলে এখন দেখি কিভাবে লিখেছি। এখন ওই যে ওখানে যা লিখছিলাম তাই। To begin with, the most popular spread consumed in 1981 was butter at just over 140 grams, which was far higher than, ওই যে make comparison where necessary, যে comparison চলতেছে 81 এর ভেতরে যে একই সময়ে দুইটা স্প্রেড, which was far higher than its counterpart margarine. আচ্ছা, পপুলার স্প্রেড কনজিউমড ইন margarine যেটা ছিল at around 90 grams and then decreased until they both met in 1991 at 100 grams. একটা পয়েন্ট হলে at হয় at 100 grams. The consumption of butter declined dramatically to around 50 grams, while margarine stayed constant at 100 grams over the next 5 years and then nosedived to 40 grams in 2007. But then nosedived around 50 grams, declined dramatically, underline করা আছে যেগুলো শিখেছিলাম। এটা ওই রাফ থেকেই লেখা হয়েছে, ওই রাফের দিকে তাকাইলে এই বাক্যগুলা এরকম আসার কথা। আপনার বাক্য হয়তো একটু ভ্যারি করতে পারে আমার থেকে, বাট ল্যাঙ্গুয়েজ গুলা তো ওই যে ওই ভোকাবুলারি গুলা তো আপনি আনবেন। ইন শার্প কন্ট্রাস্ট টু দিস, শার্প কন্ট্রাস্ট কেন, আগের দুইটা কমে ছিল আর এখন এটা বাড়বে। The consumption of low fat and reduced spreads was not even introduced until 1996. ওই যে 81 এ হয় না এটা না বলে আমি বললাম যে 1996 এর আগ পর্যন্ত হয় না, একই কথা। From around only 10 grams of consumption in 1996, it then shot through the roof to just above 80 grams. দেখেন এই যে 2 এর পরে কিন্তু 80 না, 80 এর আগে জাস্ট অ্যাবাভ, তাহলে জাস্ট অ্যাবাভ 80 গ্রামস, এইটা আগে 2, একটু খেয়াল করতে হবে যে জাস্ট অ্যাবাভটা কোথায় ঢুকে। নাম্বার, এই নাম্বারটাকে মডিফাই করতেছে জাস্ট অ্যাবাভ, তাহলে এই সবগুলা জাস্ট অ্যাবাভ 80 গ্রাম, চারটা শব্দ মিলে আসলে নাম্বারটা এবং তার আগে 2। In 2001, when it started to replace the dominance of the other two spreads, এই কথাটা না লিখলেও হবে যদি মাথায় না আসে, তাহলে ইজি থাকলো। Thereafter, its consumption slightly fell, ওই যে fell slightly, gradually, slightly fell to about 70 grams. এখানে সব past tense ইউজ করেছি, 2007, which was still the mostly consumed spread in 2007. এই হইল গিয়ে টোটাল বিষয়। তাহলে কিভাবে আমরা ডেটাগুলাকে কালেকশন করব, তারপরে রাফ নোট লিখবো এবং তারপরে দুইটা প্যারার ভিতরে সাজায় ফেলবো, আশা করি মোটামুটি একটু বোঝা গেছে। এইভাবে অর্গানাইজ করাটা মাঝে মাঝে ডিফিকাল্ট হয়, তাই জন্য যত প্র্যাকটিস করবেন এই অর্গানাইজেশন এবং কোনটার পরে কি করবেন, কিভাবে অর্গানাইজ করতে হয়, এগুলা একাধিক করলে তখন আপনার আয়ত্ত হবে, নাহলে কিন্তু আয়ত্ত হবে না। ঠিক আছে, ওকে, সো লেটস ডিসকাস অ্যাবাউট দি কমন মিস্টেকস। এই মিস্টেকস গুলো আমরা অ্যাভয়েড করলে আমাদের ব্যান্ড স্কোরটা ভালো থাকবে, এই মিস্টেকস গুলো করলে ব্যান্ড স্কোর উইল গো ডাউন। নাম্বার 1, নট রাইটিং এ ক্লিয়ার ওভারভিউ। ওই যে সেকেন্ড প্যারা যেটা জেনারেল ট্রেন্ড প্যারা, ওভারভিউ প্যারা, ডেটা ছাড়া যেটা টোটাল গ্রাফের বৈশিষ্ট্য সংক্রান্তে যেটা আমরা কথা দিয়ে বলি, সেকেন্ড প্যারা, এইটা সেকেন্ড প্যারায় না লিখে অনেকে শেষে কনক্লুশন লিখে, অথবা কনক্লুশন নাই জেনে নিয়ে তারপরে ওভারভিউ প্যারাও দেয় না। তাহলে ফার্স্ট প্যারা তবে প্যারাফ্রেজিং অফ দি কোয়েশ্চেন, সেকেন্ড প্যারা হবে ওভারভিউ প্যারা, এইটা দিস ইজ আ মাস্ট টু গেট এ গুড ব্যান্ড স্কোর। তাহলে ওভারভিউ প্যারাটা সেকেন্ড প্যারা হবে, এবং প্রথম প্যারা দ্বিতীয় প্যারায় কোনো ডেটা থাকবে না, ডেটা অ্যানালাইসিস থাকবে না, ডেটা অ্যানালাইসিস শুরু হবে থার্ড প্যারা থেকে, বডি প্যারাগ্রাফ থেকে। ট্রাইং টু রাইট অ্যাবাউট এভরিথিং, ওই যে মেইন ফিচার যেহেতু বলে, কাজে সবকিছু সংক্রান্ত লিখলে আপনার কি হয়, টাস্ক
অ্যাচিভমেন্ট বলে এটাকে, টাস্ক অ্যাচিভমেন্ট বলে। টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে ওয়ার্ড লিমিট ঠিক রাখা, 200-র ভেতরে লেখা, 150 ক্রস করা। তারপরে হচ্ছে গিয়ে 200-র বেশি লিখতে গিয়ে যদি আবার মানে আপনার পূর্ণাঙ্গ না লিখতে পারেন তাইলেও টাস্ক অ্যাচিভমেন্ট নষ্ট। তাহলে নাম্বার 1 হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড লিমিট ক্রস করা মিনিমামটা, কিন্তু ফিনিশ করা আবার বেশি লিখতে গিয়ে ইনকমপ্লিট থাকলে টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক কাটা যাবে। তাহলে ওয়ার্ড লিমিট এবং কমপ্লিটনেস। আর থার্ড হচ্ছে গিয়ে আপনার প্রশ্নে যা বলছে হুবহু তাই করা। প্রশ্নে আপনাকে বলছে সামারাইজ দ্য ইনফরমেশন বিলো বাই সিলেক্টিং দ্য মেইন ফিচার্স। যদি মেইন ফিচারের পরিবর্তে যদি আপনি এভরিথিং লিখেন ইউ লুজ মার্ক। আবার যেহেতু বলছে অ্যান্ড কম্পেয়ার হোয়েন নেসেসারি, তাহলে কম্পারিজন যদি মানে একটা দুইটা থাকে আর আপনি একটা কম্পারিজনও না দেখান, শুধুমাত্রই চেঞ্জ দেখান, তাহলে সেই ক্ষেত্রেও আপনি কোশ্চেন ফলো করেন নাই, সেই ক্ষেত্রেও ইউ লুজ মার্ক। ওভার কমপ্লিকেটিং দ্য কোয়েশ্চেন, প্যারাফ্রেজিং করতে গিয়ে অনেকে কমপ্লিকেট করে ফেলে এটাকে, ঠিক আছে? তাহলে যে আমি যা বলছি হুবহু এইটুকু ফলো করাই হচ্ছে গিয়ে সিম্পলিসিটি। নট অর্গানাইজিং আইডিয়াস লজিক্যালি, যে বলছিলাম এক জাতীয় জিনিস এক প্যারায়, আরেক জাতীয় জিনিস আরেক প্যারায়। তাহলে লজিক্যালি কোনো একটা লজিক বা যুক্তি বা একটা কিছুর ভিত্তিতে আমার ডেটাগুলিকে ভাগ করতে হবে। তাহলে এখানে আরো একটা বিষয় ট্রিক আছে, জেনারেল ট্রেন্ড যেভাবে আসে সেভাবেই ভাগ করলে মানে লজিক্যালি অর্গানাইজড হয়ে যায়। ডেসক্রাইবিং ডেটা ইনকারেক্টলি, ওই যে ওই ল্যাঙ্গুয়েজ গুলা দিয়ে, ওই ল্যাঙ্গুয়েজ গুলা সংক্রান্ত যদি কারো সঠিক ধারণা না থাকে তাহলে ওই এক্সাক্ট ভোকাবুলারি গুলা যদি ব্যবহার না করি তাহলে তখন আমার ডেটা ইনকারেক্টলি মানে ডেসক্রাইব করা বলে সেটাকে। তাহলে এটা তো আমরা অলরেডি শিখেছি। তো আমরা এই জিনিসগুলো সবসময় ঠিক রাখার চেষ্টা করবো টাস্ক 1 এর জন্য। Okay. আচ্ছা, নতুনটা দেখা যাচ্ছে কি না? নতুনটা দেখা যাচ্ছে কি না? ওকে। জিটি রাইটিং টাস্ক 1, জিটি রাইটিং টাস্ক 1 হবে শুক্রবার দিন দুপুর 3টার সময়। নামাজের পর এসে খেয়ে দিয়ে বসে যাব আমরা। ফ্রাইডে 3 PM। আচ্ছা, এই যে প্রশ্ন দ্য চার্ট বিলো, তাহলে আমরা কি করব? আমরা জানি আমরা কি করব। দ্য চার্টের পরিবর্তে লিখবো দ্য কলাম চার্ট বা বার চার্ট। বিলো বাদ দেবো, শোজ এর বদলে দেবো ডেমনস্ট্রেটস। এখানে বলছে দ্য টোটাল নাম্বার অফ মিনিটস ইন বিলিয়ন্স। ইন বিলিয়ন্স তার মানে যদি 5 লেখা থাকে তাহলে 5 বিলিয়ন মিনিট অফ টেলিফোন কল ইন দি ইউকে, তাহলে কান্ট্রি একটাই, ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ। তাহলে এই প্রশ্ন থেকে কোনটা নিতে পারবো আমরা, মানে গ্রাফ থেকে কোনটা নিতে পারবো যেটা প্রশ্নে বলা নাই? দেখি সাথে সাথে মাথায় খেলে কিনা। ছবি থেকে কোনটা যোগ করতে পারবো? ওই যে প্রশ্নে নাই ছবি থেকে কোনটা যোগ করতে পারবো, দেখেন দেখি একটু। 3 ক্যাটাগরির নাম আছে? নাম নাই, সাথে সাথে মাথায় আসতে হবে 3 ক্যাটাগরি ছবি থেকে নেবো। এখানে আছে ফ্রম 1995 ড্যাশ। এখন আপনি 2 দিতে পারবেন, আনটিল দিতে পারবেন, সমস্যা নেই। বলছে সামারাইজ দ্য ইনফরমেশন বিলো। আচ্ছা, অনেক সময় না, মানে খুব কম সময়ই, মোর দেন 90% ক্ষেত্রে এই সামারাইজ কথাটাই লেখা থাকবে বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, এটাই থাকে। আপনার 100 বার কেউ যদি মানে 100 বার যদি প্রশ্ন দেখেন দেখবেন যে 90 বারের বেশি 95, 96, 97, 98 বার এইটাই থাকবে লেখা। তারপরে একটু চেক করে নেবেন, 2-1 বার আমি দেখেছি সামারাইজ নাই, লেখছে ডেসক্রাইব দ্য ইনফরমেশন, সেই ক্ষেত্রে পুরাটাই বর্ণনা করতে হবে মেইন ফিচার ছাড়া। এটা ভুলে গেছিলাম আমি বলতে, কারণ এটা খুব কম ক্ষেত্রে হয়। তারপরে একটু দেখে নেবেন যে সামারাইজ আছে নাকি ডেসক্রাইব আছে। অ্যান্ড মেক কম্পারিজনস ওয়্যার রেলেভেন্ট, তাহলে কম্পারিজন যেখানে করার মতো সেখানে সেখানে করবো শুধু। কম্পারিজন 2টার ভিতরে কম্পারিজন হতে পারে, আবার একটা জিনিসই কয় গুণ হয়েছে ওইটাও একটা কম্পারিজন, মানে কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ আর কি, যে কত গুণ, ওইটা চেঞ্জের মধ্যে হলেও এই জিনিসটা ধরেন 5 থেকে 100 হয়ে গেছে, তাহলে ইনক্রিজ ড্রামাটিক্যালি ঠিক আছে, বাট আমরা এটাকে একটা কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ দেওয়া, যে মাল্টিপল টাইমস, এটাকেও কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ বলে। কম্পারেটিভ শুধু স্ট্রাকচার না,
যে মানে 4 গুণ হয়েছে, সো ইট কোয়াড্রাপুলড ইন 5 years. ইউকে টেলিফোন কলস 1995-2002, তাহলে এই যে 3টা করে আছে। এই যে প্রথমটা হলো গিয়ে লোকাল ফিক্সড লাইন, দ্বিতীয়টা হলো ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল। ন্যাশনাল ইন্টারন্যাশনাল কেমন বিষয়টা? ওই যে আমরা যেমন এক জেলা থেকে আরেক জেলা আগে ডায়াল করতাম, ওই যে ফিক্সড লাইনে আর কি, অর্থাৎ ল্যান্ডলাইন। আর ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে আমেরিকায় করা। হ্যাঁ, তো ওরকম আর কি। লোকাল মানে ঢাকা থেকে ঢাকা, এটা ঢাকা থেকে বগুড়া, ঢাকা থেকে আমেরিকা। আর এটা মোবাইল অল কলস। তাহলে এখন জেনারেল ট্রেন্ডের জন্য, ডেটার জন্য এখন তাকাবো না। এখন কি করব? এখন আমি আগে ইন্ট্রোডাক্টরি প্যারা লিখবো। এই যে শুধু এইটা নিয়ে, শুধু এইটা এক্সট্রা আছে, আর কিচ্ছু নাই। এই শুরুতেই আমি আবারও বলে দিই, এটা শেখানোর পরেও শুরুতে সবাই তাকায় থাকবে এটার দিকে। এই কাজটাই করা যাবে না। আপনার যখন আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাটা লিখে ফেলবেন, আপনি তখন অলরেডি লেখায় ঝাঁপায় পড়ছেন, তখন আপনি দেখবেন যে বের করা আপনার জন্য ইজি হবে। কারণ জবটা তো রাইটিং। যখন ইন্ট্রোডাক্টরি প্যারাটা লিখা হয়ে যায়, মনে হয় যে হ্যাঁ, আই এম ইন টু মাই জব। আর যতক্ষণ মানুষ তাকায় থাকে, ততক্ষণ পর্যন্ত চিন্তা আরো আরো আওলা যায়, সে লেখাই শুরু করে নাই আসলে। মানে বেশি চিন্তকের চাইতে ভালো লেখক হতে হবে এখানে। তাহলে ভালো লেখক হওয়ার উপায় কি? চিন্তাগুলো আগেই গুছানো থাকবে প্রিপারেশনের সময়, কি কি চিন্তা করবো, কখন চিন্তা করবো। তাহলে খালি লেখার কাজে ঝাঁপায় পড়তে হবে। তাহলে এখন ওই যে দ্য চার্ট ছিল, আমি লিখলাম দ্য বার চার্ট। ছিল শোজ, আমি লিখলাম ডেমনস্ট্রেটস। ওখানে যা ল্যাঙ্গুয়েজ ছিল তাই লিখতে হবে, বাট নিজের মতো করে গুছায়। দ্য টাইম স্পেন্ট ইন বিলিয়ন্স অফ মিনিটস অন 3 ডিফারেন্ট কাইন্ডস অফ ফোন কলস ইন দ্য ইউনাইটেড কিংডম। আচ্ছা, এখানে আমরা নামটা নিতে পারি, না নিলেও চলবে, সমস্যা নাই, এখানে নেই। ইন দ্য ইউনাইটেড কিংডম ওভার এন 8 year পিরিয়ড। এখন দেখেন এখানে আবার 8 সংখ্যায় লিখি নাই। আর 8 year, এইটাও একটা গ্রামার শেখায় দিই লেখার ক্ষেত্রে। যখন আপনি আলাদা করে লেখেন 8 years old, তখন এইভাবে লিখেন। কিন্তু যখন আমরা বলি 8 বছরের একটা পিরিয়ড, তখন ব্যাপারটা হয় এরকম, 8 হয়, হাইফেন হয়, এবং এই হাইফেনের জন্য 8 প্লুরাল বলে ইয়ার্স হয় না, ইয়ার হয়। এবং তখন আমরা এটাকে বলি an 8 year পিরিয়ড। আরেকটা উদাহরণ দিই, আপনি বলতে পারেন আই র্যান 5 miles, ইটস ওকে। কিন্তু যখন বলবেন আ 5 mile ওয়াক, তাহলে যে 5 হাইফেনেটেড মাইলস হবে না, 5 হাইফেনেটেড মাইল হবে। কারণ এটা মানে 5 মাইল মিলে একটা প্যাকেজ বানাই ফেলছি। এই জন্য একটি 5 মাইলের হাঁটা প্রোগ্রাম। এই হাইফেনেটেড ওয়ার্ডে কেন এইভাবে কি হয়, কি গ্রামারটা বোঝা গেছে? ক্লিয়ার সবাই? এটা আমাদের প্রায়ই লাগে, অফিসিয়াল কাজেও লাগে এরকম। হাইফেনেটেড ওয়ার্ডের সাথে ইয়ার্স মানে প্লুরাল লিখে ফেলে, এটা হবে না। হাইফেনেটেড দিলে তার আগে একটা বা এন হবে, এবং এটাকে সিঙ্গুলার বানাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে মুছে দেই বোঝানোর জন্য। ওভার এন 8 year পিরিয়ড, এই যে 95 থেকে 2002, তাহলে 8 বছর। এইটাতে আবার অনেকে ভুল করে, 2002 থেকে 95 বিয়োগ দিয়ে দেখা যাচ্ছে 7 হয়, কিন্তু 95 সহ যেহেতু +1 8 হবে। তাহলে যে নিজের ভাষায় লিখে ফেললাম, তো তার জন্য তো আমার আর কিচ্ছু লাগলো না। তার জন্য কি ছবির দিকে তাকা থাকা লাগছে নাকি? প্রশ্নটাকে জাস্ট প্যারাফ্রেজ করা। এখন ছবির দিকে তাকাবো আমরা কিসের জন্য? কিসের জন্য তাকাবো দেখি? দ্রুত লিখেন তো, কিসের জন্য? ওভারভিউ, ভেরি গুড। জেনারেল ট্রেন্ড, নো ডেটা অ্যানালাইসিস। এখানে কোনো কমার দরকার নেই, এটা এক জায়গা থেকে নেওয়া হয়েছে। এখানে কমা দেওয়া উল্টা রং, ইট ক্যান গো অ্যালং। আচ্ছা, তাহলে এখন জেনারেল ট্রেন্ড, জেনারেল ট্রেন্ড 3টা আছে। এখন আপনি বলতে পারেন স্যার কি করব, কোন প্যারায় কি নিব? মনে রাখবেন, যেহেতু 3টা আছে, আপনার কি কি ধরনের হতে পারে এইটা আগে মনের ভিতরে আসতে হবে, তারপরে আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে? যেমন
তিনটা আলাদা তিন প্যারায় হতে পারে। সব প্রথমটা এক প্যারায় চলে গেল মানে এক ধরনের কল, সব দ্বিতীয়টা এক প্যারায় চলে গেল এক ধরনের কল, সব তৃতীয়টা এক প্যারায় চলে গেল এক ধরনের কল। এখন বৈশিষ্ট্যটা এরকম কিনা সেটাকে চেক করতে হবে। আবার হতে পারে একই রকম দুইটা এক প্যারায় গেল, অপর রকম দুইটা এক প্যারায় গেল, মানে এক ভার্সেস দুই। কোন দুইটা কোন একটা সেটা সেটা পরের ব্যাপার, যে কোনো একটি এক প্যারায় ওই যে আগেরটার মতো, এবং অপর দুইটি এক প্যারায়। তাহলে এই দুই রকম হতে পারে তিনটার ক্ষেত্রে। তিনটা জিনিস যখন থাকে তখন এই দুই রকম হতে পারে, 1-1-1 অথবা 1 ভার্সেস 2। 1-1-1 বলতে কি বোঝাইছে আর 1 ভার্সেস 2 বলতে কি বোঝাইছে, এটাকে বুঝছেন কিনা একটু ইয়েস নো লিখেন। তিনটা আলাদা তিন প্যারায় হতে পারে, অথবা একটি এক প্যারায়, অপর দুটি আরেক প্যারায়। এখন আপনি এই দুইটা দিয়ে জেনারেল ট্রেন্ড খোঁজার চেষ্টা করবেন, কারণ জেনারেল ট্রেন্ড এবং অর্গানাইজেশন মানে এই যে গোছানো কোন প্যারায় কোনটা, এই দুইটা একে অপরের পরিপূরক, মনে রাখবেন। এই দুইটা মানে একটা পাইলে আরেকটা পাওয়া যায়, কাজে একটা দিয়ে আরেকটাকে কান ধরে টেনে আনা যায়। এখন দেখি আমরা এগুলাকে দেখবো না, একই জাতীয় গুলা দেখবো। যেমন প্রথমটা বেড়েছে বেড়েছে কমেছে, বাট বাড়ার হার এবং কমার হার দুইটাই স্টেডি, মানে গ্র্যাজুয়ালি বেড়েছে, তারপরে কত সাল থেকে 99 সাল থেকে গ্র্যাজুয়ালি কমেছে। তাহলে এটা বাড়া এবং কমা। দ্বিতীয়টা বেড়েছে 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 বেড়েছে, গ্র্যাজুয়ালি, খুব গ্র্যাজুয়ালি বেড়েছে। কিন্তু সব ক্ষেত্রেই প্রথমটা সবচেয়ে বেশি, যদিও বেড়েছে কমেছে কিন্তু সবার চেয়ে বেশি। দ্বিতীয়টা সবসময় দ্বিতীয়, কিন্তু গ্র্যাজুয়ালি বেড়েছে ওভার দি পিরিয়ড। তৃতীয়টা একেবারেই কম, কিন্তু বেশ ভালোই বেড়েছে ওভার দি পিরিয়ড। এবং শেষেরটাতে এসে তিনটার গ্যাপ এই প্রথম দিকের তুলনায় কমে গেছে, যেমন এদিকে একদম ছোট ছিল কালোটা, কমে গেছে। তার মানে এখন বৈশিষ্ট্য নির্ধারণ করেন তিনটার। দ্বিতীয়টা এবং দ্বিতীয়টা যদিও গ্র্যাজুয়ালি বেড়েছে, তৃতীয়টা মারাত্মক হারে বেড়েছে, বাট দুইটাই বেড়েছে। আর প্রথমটা বেড়ে গিয়ে কমেছে। কাজেই জেনারেল ট্রেন্ড হলো প্রথমটা বেড়েছে এবং কমেছে কিন্তু সবসময়ই বেশি ছিল। দ্বিতীয়টা গ্র্যাজুয়ালি বেড়েছে এবং তৃতীয়টা মারাত্মক হারে বেড়েছে এবং শেষে গিয়ে গ্যাপ কমেছে। এই তো টোটালটার জন্য প্রযোজ্য কথা। তাহলে এই কথা অনুসারে ভাগাভাগি কি হবে? তাহলে ভাগাভাগি হবে এই রেট অফ চেঞ্জের বৈশিষ্ট্য অনুসারে, কিভাবে বেড়েছে কমেছে ওই অনুসারে। তাহলে 1 বা প্রথমটা যাবে এক প্যারায়, বেড়েছে কমেছে যেটা স্টিল হাইয়েস্ট, আর তৃতীয় যাবে এক প্যারায়, কারণ দুইটাই বেড়েছে, কিন্তু বৈশিষ্ট্য লেখার সময় বলবো একটা গ্র্যাজুয়ালি বেড়েছে, একটা মারাত্মক হারে বেড়েছে। হ্যাঁ, তাহলে 1 ভার্সেস 2 এভাবে হবে। তাহলে মানে প্রথমটা যাবে হচ্ছে গিয়ে এক প্যারায়, এবং 2 আর 3 যাবে হচ্ছে সেকেন্ড প্যারায়। পরিষ্কার কিনা সবাই? কিভাবে বের করলাম এই জিনিসটা? আপনাদেরকে আবারও বলে দিই, পরীক্ষার হলে আপনাদের সমস্যা হলে এই অর্গানাইজেশনটাই সমস্যা হবে, কোনটা কোন প্যারায় যাবে, ভাগাভাগি কেমনে করবো, এই জিনিসটাই প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা যত বেশি সংখ্যক প্র্যাকটিস করবেন তত অর্গানাইজেশনের ধারণা বাড়বে। টাস্ক 1 এর চ্যালেঞ্জ এইটাই, অর্গানাইজিং। আর বাকিগুলো তো আমরা জানি কি কি জিনিস করা যাবে না, কি কি জিনিস করতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখি আমরা কি কি জানি। আমরা প্রথমে কি করবো তা জানি, ইন্ট্রোডাক্টরি প্যারা কি করবো তা জানি, ওভারভিউ প্যারা কি করবো তা জানি, দুইটা বডি প্যারাগ্রাফ মিনিমাম করবো তা জানি, ওভারভিউ ডেটা লেখা যাবে তা জানি, মানে ডেটা লেখা যাবে না তা জানি, আইউই লেখা যাবে না তা জানি, তারপর একটা ওভারভিউ প্যারা থাকতেই হবে তাও জানি, আবার সামারাইজ আছে নাকি ডেসক্রাইব আছে তাও জানি। তো তাহলে কোনটা খালি পরীক্ষার হলে গিয়ে ঠেকবো? ভাগাভাগিটা কেমনে করবো এই ছবিটার জন্য, মানে আমার পরীক্ষা যেটা আসছে। দেখেন আগে থেকে আপনাকে বলে দিলাম চ্যালেঞ্জটা কোথায়, তাহলে সেই চ্যালেঞ্জটা আগে থেকেই বেশি প্র্যাকটিসের মাধ্যমে দূর করতে থাকেন। অর্গানাইজিং কনফিউজ থাকবে কেন? ওই যে তিনটার বৈশিষ্ট্য আলাদা করে দেখেন। এটার বৈশিষ্ট্য হলো বেড়ে গিয়ে কমে যাওয়া, দ্বিতীয়টার বৈশিষ্ট্য গ্র্যাজুয়ালি বাড়া, তৃতীয়টার বৈশিষ্ট্য বেশ ভালো হারেই বাড়া। তাহলে গ্র্যাজুয়ালি বাড়ুক আর ভালো হারে বাড়ুক, বাড়া দুইটা বেড়ে যাওয়া একদিকে, আর ওইটা তো বেড়ে যাওয়া না, ওইটা খালি ওইটা বেড়ে গিয়ে কমে যাওয়া, স্টিল হাইস্ট থাকা। এখন ক্লিয়ার না? একজন জিজ্ঞেস করছে টাস্ক 1 এ প্যাসিভ ভয়েস কিনা। প্যাসিভ ভয়েস তো বরং টাস্ক 1 লিখতে হবে, কারণ টাস্ক 1 অবজেক্টিভ। টাস্ক 1 পার্সোনাল লেখা যাবে না, আইইউই লেখা যাবে না। টাস্ক 1 আইইউই লেখা যাবে না। ঠিক আছে, আপনি জেনারেলি
ইয়েতেই লিখবেন, কি বলে, আপনি অ্যাক্টিভ ভয়েসেই লিখবেন। বাট প্যাসিভ ভয়েস কখন হবে? যখন আই উই অ্যাভয়েড করতে চাই, দ্য গ্রাফ শোজ দ্যাট, অথবা ইট ক্যান বি সিন ফ্রম দি গ্রাফ দ্যাট, বাট আই উই আনা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখে ফেলি ওভারঅল প্যারা কি। দেখেন, লোকাল কলস মানে প্রথমটা, we are the most popular over the whole period, with national and international calls and calls on mobiles being second and third respectively. However, এটা তো মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা বললাম। হাউএভার দিয়ে আরেকটা বলতে চাই, কোনটা কম বেশি। The number of minutes spent on international and national calls and mobile calls মানে সেকেন্ড আর থার্ডটা both increased over the period, with mobile minutes rising dramatically, লাস্টেরটা, thus narrowing the gap among the three categories by 2002. প্রথম দিকে গ্যাপটা যা ছিল, বিশাল গ্যাপ তিনটার মাঝে। কাজে যেটা কম ছিল সেটা ড্রামাটিক্যালি ইনক্রিজ করে, তার তুলনায় ড্রামাটিক্যালি ইনক্রিজ ইনক্রিজ কিন্তু হয় নিজের তুলনায়, অন্যের তুলনায় না, কম্পেয়ার হয় অন্যের তুলনায়, তার তুলনায় ড্রামাটিক্যালি ইনক্রিজ করে তিনটার ভিতরে গ্যাপটা কমাই নিয়ে আসছে আগের চেয়ে অনেক। তাহলে এটাই জেনারেল ট্রেন্ড, শেষ। এখন যেহেতু আমরা বুঝতেছি দুইটা বাড়া একদিকে, দুইটা বেড়ে যাওয়া একদিকে, আর প্রথমটা একদিকে, তাহলে এখন দেখেন মিনিট স্পেন্স অন লোকাল কলস, যে লোকাল কলস এটা দিয়ে বুঝেছি যে এটা এটার প্যারা ফ্লাকচুয়েটেড ওভার দি পিরিয়ড। ফ্লাকচুয়েটেড কেন বলছি? মানে বেড়েছেও কমেছেও, এটাকে একবারে বলতে পারি আমরা ফ্লাকচুয়েটেড উইথ জাস্ট ওভার। এখন আর আমরা চেক করবো না যে 70 বিলিয়ন মিনিটস ইন 1995, যে জাস্ট ওভার, এগুলো আমরা শিখছি। পিকিং অ্যাট, পিকিং মানে সর্বোচ্চ ছিল, নেমে যাওয়ার আগে সর্বোচ্চ কত ছিল? পিকিং এট অ্যাপ্রক্সিমেটলি 90 বিলিয়ন ইন 1999। একটা চেক করি একটু, এই যে 1999 এটা, তাহলে 90, এই যে পিকিং, কারণ এরপরে কমা, তাহলে পিক। পিক হলে আমরা পিক ভার্বটা ইউজ করতে পারবো। পিক নাউন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়। peaking at approximately 90 billion in 1999 and then steadily decreasing. steadily মানে কি? একই হারে কমে গেছে, একটু আরেকটু আরেকটু আরেকটু। steadily বলেছিলাম rate of increase বা rate of decrease, steadily decreasing to just over 70 billion minutes. অনেকে বলতে পারে ডেক্রিজ আবার ওভার কেমনে হয়? এই ওভার হলো 70-এর উপরে সংখ্যাটাকে বোঝাইতে ব্যবহৃত হয়েছে, বাট 90 থেকে ডিক্রিজ করে 70-এর একটু উপরে আসছে। যেহেতু আমরা 72-75 বলতে পারি না, ওখানে কোনো লাইন নাই আমাদের, এজন্য টু জাস্ট ওভার 70 বিলিয়ন মিনিটস ইন 2002। নেভারদিলেস, যদিও কমেছে, নেভারদিলেস মানে কি? ইন স্পাইট অফ দিস ফ্যাক্ট, মানে ইন স্পাইট অফ দ্যাট ফ্যাক্ট, তা সত্ত্বেও, নেভারদিলেস দিস ওয়াজ দি মোস্ট ওয়াইডলি ইউজড ক্যাটাগরি অফ ফোন কলস ওভার দ্য এন্টায়ার পিরিয়ড। কমার পরেও এটা এন্টায়ার পিরিয়ডে সবচেয়ে বেশি ছিল। এখন যেহেতু আপনার ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কল এবং মোবাইল কল, এখানে একটা সবচেয়ে বড় ভুল কি হবে জানেন? যদি কেউ এই লাইনটা দিয়ে শুরু করে, মানে এই প্রথম লাইনটা বাদ, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কলস ক্লাইম্বড মিনিমালি ইন ইচ ইয়ার। যদি আপনি ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কলস দিয়ে শুরু করেন, তাহলে মোবাইলকে এটার ভিতরে ঢুকাইতে পারবেন না, কারণ ফার্স্ট লাইন টেলস অ্যাবাউট দি টপিক। এই জন্য ফার্স্ট লাইনটা দুইটাকে কভার করে লিখতে হবে, তাইলে তারপরে আপনি দুইটাকে বলতে পারবেন। বোথ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কলস অ্যান্ড মোবাইল কলস রোজ ওভার দি পিরিয়ড। তারপর আমি ধীরে ধীরে প্যারা বাড়ানোর জন্য বলবো যে মানে একটা গ্র্যাজুয়ালি বাড়ছে আর একটা ড্রামাটিক্যালি বাড়ছে। এখানে একটা প্রশ্ন আছে, এই কমাটা কেন, এন্ডের আগে কমা কেন? যখন একাধিক এন্ড হয় তখন কোনটা কি বোঝানোর জন্য ক্ল্যারিফিকেশন কমা দেওয়া হয়। ক্ল্যারিফিকেশন মানে স্পষ্টীকরণ কমা বিষয়টা। যেমন এখানে যদি আমি কমাটা না দেই, এখানে যদি আমি কমাটা না দেই, তাহলে কোন এন্ড যে কাকে যুক্ত করছে বোঝা মুশকিল হয়। লিখছি বোথ, তাহলে ন্যাশনাল এন্ড দিয়ে তাহলে আরেকটা যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল কলস, তাহলে এন্ড দিয়ে আরেকটা, তিনটা যোগ হয় কেমনে বোথের পরে? প্রবলেমটা বোঝা যাচ্ছে কিনা? কিন্তু আমাদের এখানে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কলসকে একটা ধরা হয়েছে, খেয়াল করেন। ওই যে রিডিউস এন্ড লো, লো স্প্রেডস এর মতো ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কল হলো একটা, তাহলে এই এন্ড হলো গিয়ে একটার দুই অংশের এন্ড, একটা নামের দুই অংশের এন্ড।
তাহলে এখানে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কলস হচ্ছে একটা নামের অংশ, আর এই অ্যান্ড হচ্ছে দ্বিতীয় মোবাইল কলসকে যুক্ত করার অ্যান্ড। এই দুই অ্যান্ড যাতে প্যাচ না খায় এই জন্য এখানে একটা কমা মাস্ট। এখন বোঝা গেল বোথ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কলস মানে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল দুইটার জন্য বোথ না, এই কমার আগ পর্যন্ত এটি একটি নাম যেটি বোথের জন্য অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে মোবাইল কলসকে যুক্ত করেছে। কথা কি পরিষ্কার হয়েছে, বোঝা গেছে? লিখেন ইয়েস নো, লিখেন এই অ্যান্ডের আগে কেন কমা, বোঝা গেছে কিনা? এই অ্যান্ডের আগে যদি কমা না দেন আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে মার খারাবেন। যখন অ্যাম্বিগুইটি হয় অ্যান্ড নিয়ে তখন এই অ্যান্ডের আগে কমা হয়, কোন অ্যান্ড যে কি, এই বিষয়গুলো আমরা আসলে কখনো খেয়াল করি না। আমাদেরকে লেখার জন্য শেখানো হয় নাই, প্লাস পড়ার সময় মনে করি কমা আর কি আছে, পড়ে যায়, কিন্তু নিজের লেখার সময় প্রডিউস করতে হবে এটাকে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখি। বহুত তাহলে কোনটা কোনটা নিচে দেখি। রোজ অফ দি পিরিয়ড, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কলস ক্লাইম মিনিমালি ইন ইচ ইয়ার ফ্রম জাস্ট আন্ডার 40 বিলিয়ন মিনিটস ইন 1995 টু এ পিক অফ জাস্ট ওভার 60 বিলিয়ন ইন 2002। তাহলে শুধু বিগিনিং আর এন্ডিং নিচ্ছি, দেখেন শুধু বিগিনিং আর এন্ডিং নিচ্ছি। However, mobile minutes soared, ওই যে soared মানে কি, increased dramatically from about 3 billion in 1995 to around 45 billion in 2002। তাহলে এখানে শুধু বিগিনিং আর এন্ডিং নিচ্ছি, আর কিছু নেই, কারণ কোনো পিক নাই, কিছু নেই, সব 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 ধীরে ধীরে বেড়ে গেছে। তাহলে কারণ আবার দুইটা, আবার এই পারে তো আবার দুইটা, কাজে এইটার বিগিনিং এন্ডিং আবার আরেকটার মোবাইলের বিগিনিং এন্ডিং চারটা হবে, কাজে এই দুটাই যথেষ্ট। বাট কম্পারিজন ওয়ে নেসেসারি বলছিল না, তাহলে কম্পারিজন যদিও আমাদের হয় হচ্ছে একই সময়ে ভিন্নটা, বাট ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন আবার চেঞ্জের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন চেঞ্জের ক্ষেত্রে শিখেছিলাম যে টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ, তারপরে কোয়াড্রাপুল, ডাবলড, তারপরে 4 টাইমস অ্যাজ হাই অ্যাজ, এটাকে ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন ধরে, যদিও এটা একটা জিনিসেরই চেঞ্জ বোঝায় আসলে, কিন্তু গ্রামারে এটাকে ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন বলে। তাহলে এখন আমরা এই দুইটা, তাহলে এখানে কম্পেয়ার তো হলো না, তাহলে একটা মিনিমাম দিতে হবে যে ওয়েন নেসেসারি, অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন যাতে আসে। তাহলে এখন বলতে চাচ্ছি এখানে mobile phone use nearly doubled from just over 22 billion minutes in 2000 to just above 40 billion in 2001। তো 22 ডাবল হচ্ছে 44, তো তার বদলে হচ্ছে 40, তার মানে যে নিয়ারলি ডাবলড। কি বলছি দেখি, এটা কোনটা নিচ্ছি, 2000 থেকে 2001 দেখি তো, এটা 20 অ্যাপ্রক্সিমেটলি 22 আর এটা নিয়ারলি 40, অথবা এটাও নিতে পারতেন, দেখি এটা, এটা নিলে কি হয় 15 আর এটা 45, তাহলে এইটা নিলে আরো ভালো হয় তাই না, এইটা নিলে আরো ভালো হয়। আচ্ছা 10 আর এটা 45, যে কোনো একটা নেন আর কি, মানে যে কত গুণ দেখানোর জন্য, তাহলে একটা কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ দেখানো হলো। তাহলে এখানে এখানে বলছি নিয়ারলি ডাবল, নিয়ারলি ডাবল, হ্যাঁ এটাও হয়, এই যে দেখেন এই যে প্রায় ডাবল। তাহলে এইটার সাথে এটা দেখাইতে পারেন, অথবা এইটার সাথে এটা দেখাইতে পারেন, বা এইটার সাথে এটা দেখাইতে পারেন, যে কোনো একটা কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ আনার জন্য যে এই কয় বছরে মাত্র 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে গেছে সেটা দেখাতে পারেন। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন মানে একটা যে মাল্টিপলের ল্যাঙ্গুয়েজ চলে আসলো। নিয়ারলি ডাবল, যেহেতু পুরো ডাবল না, যেন নিয়ারলি ডাবল ফ্রম জাস্ট ওভার 22 বিলিয়ন মিনিটস ইন 2000 টু জাস্ট অ্যাবাভ 40 বিলিয়ন ইন 2001। এগুলাই হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অফ ডেটা রিপ্রেজেন্টেশন। এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে ইউ লুজ মার্ক ওয়ান্স এগেইন। এখন যেটা রাফটা কিরকম ছিল, 95-এ 70 বিলিয়ন প্রথমটা, 99-এ 90 বিলিয়ন এবং পিক, কত ছোট ছোট শব্দ দিয়ে এটাকে বাক্য বানাবো আর কি দেখে দেখে। 2002-তে এটা চলে গেছে আবার 70 বিলিয়নে, তার মানে শুরুর মতো, শুরুর দিকের মতো চলে আসছে। আচ্ছা তাহলে 90 থেকে 70 তার মানে ডিক্রিজ। পরের প্যারাতে দুইটা আসবে, একটা ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কল এনআই, আর একটা হলো মোবাইল। কোনটার জন্য কি ডাটা নেবো জাস্ট এটা লিখে দেখেন। 95-এ ছিল 40 মাইনাস, 40 মাইনাস মানে কি বলেন তো, যে 40 মানে আপনাদেরকে রাফের ল্যাঙ্গুয়েজটা শিখাই দেই যে রাফ কিভাবে করতে হয় আসলে। 40 মাইনাস বলতে কি বলছি বলেন তো, এটার ডেটাতে যদি লিখি 40 মাইনাস, তাহলে কোন কোন শব্দ লিখবো আমি বলেন, 40-এর একটু নিচে আর কি, তাহলে
জাস্ট বিলো 40, 40-এর একটু নিচে, জাস্ট বিলো 40, হ্যাঁ জাস্ট বিলো 40, ফাইন। 60-র উপরে জাস্ট ওভার 60 বা জাস্ট অ্যাবাভ 60। 2002 এটা 60 হয়েছে, যেটা এটার হাইয়েস্ট পিক। মোবাইলের 95-এ ছিল 3 বিলিয়ন, 2002-তে হয়েছে 45 বিলিয়ন। 2000 থেকে 2002, এই 3 বছরের ভিতরে 22 বিলিয়ন থেকে 45 বিলিয়ন, নিয়ারলি ডাবলড। আচ্ছা, নিয়ারলি, রাফলি ডাবলড, দেন রাফলি ডাবলড আরো ভালো হয়, রাফলি ডাবলড, অ্যাপ্রক্সিমেটলি ডাবলড। এই যে এটারই তো লিখছি, এটারই লিখছি উপরে। তাহলে কি পরিষ্কার বোঝা গেছে না কিভাবে অর্গানাইজ করব এবং রাফ করব এবং লিখবো? জেনারেল ট্রেন্ড, organize, rough, write down the body paragraphs. না, কোনো কনক্লুসিভ প্যারা হবে না, কনক্লুসিভ প্যারা টাস্ক 1-এ হবে না, বাট সেকেন্ড প্যারা হবে ওভারভিউ প্যারা, জেনারেল ট্রেন্ড প্যারা। ওভারভিউ প্যারা আর জেনারেল ট্রেন্ড প্যারা একই, হয় ওভারভিউ প্যারা বলে বা জেনারেল ট্রেন্ড প্যারা বলে। তাহলে মোটামুটি আমরা দেখেন আমরা বুঝলাম যে টাস্ক 1টা কিভাবে ইয়ে করতে হবে। একটু প্র্যাকটিস করলে না আপনার অর্গানাইজেশনটা চলে আসবে। টোটাল ওয়ার্ড হবে উইদিন 200, বাট 150-র নিচে না, ঠিক আছে? 160 থেকে 200-এর মধ্যে। 150 ক্রস করা মাস্ট। তারপরে এটা 250 ওয়ার্ড হলেও কিছু হবে না, কিন্তু আসলে এক নাম্বার আপনার এটা 20 মিনিটের মাঝে কমপ্লিট না করলে ওইটা 40 মিনিটে লিখতে পারবেন না। তো এই জন্য ইটস বেটার টু কিপ ফ্রম 160 to 200 ওয়ার্ডস। খুব বেশি কিছু লেখার দরকার নাই। এই যে প্যারাফ্রেজিং অফ দ্য কোয়েশ্চেন, ওভারভিউ প্যারা, দুইটা প্যারা, একটু জাস্ট মেজর ফিচার গুলা লিখলেই আপনার 200 ওয়ার্ডের মতো হয়ে যায়। প্র্যাকটিস করবেন কেমব্রিজ থেকে। কেমব্রিজের কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। কেমব্রিজে দেখবেন যে কোথায় কোথায় লাইন গ্রাফ আছে, কোথায় কোথায় বার চার্ট আছে। 10, 11, 12 আমি করাচ্ছি হচ্ছে গিয়ে কোনো 14, 15 এগুলো থেকে করাচ্ছি না এখন। আমি এগুলা টোটাল ইন্টারনেট, তারপরে মানে কেমব্রিজ সবগুলো থেকে নিয়ে আমার কিছু কিছু ম্যাটেরিয়াল তৈরি করা আছে দেখানোর জন্য, যেটা দিয়ে স্ট্যান্ডার্ড ভাবে দেখানো যায়। বাট এখন আপনি যেহেতু শিখেছেন লাইন গ্রাফ কিভাবে করতে হয়, বার গ্রাফ কিভাবে করতে হয়, ল্যাঙ্গুয়েজটাও শিখেছেন, এখন শুধু লাইন গ্রাফ বার গ্রাফ আপনি যদি কালকে প্র্যাকটিস করেন, তাহলে লাইন গ্রাফ বার গ্রাফ আপনি দেখেন যে অর্গানাইজ করতে পারেন কিনা, লেখাটা আগায় কিনা। আচ্ছা, কোয়েশ্চেনে পার্সেন্টেজ থাকলে আপনি এইভাবেই লিখবেন, দেখেন যে 3%, আছে, আপনি পার্সেন্টেজ দিয়ে লিখবেন 3%, কোনো সমস্যা নাই। আছে, মাঝে মাঝে এইভাবে লিখতে পারেন, এই যে 3%, এভাবে লিখতে পারেন, বাট এটা তো লিখতে টাইম লাগবে বেশি, বারবার পার্সেন্ট লিখতে। তো ওই জন্য ইট ইজ অ্যালাউড যে আপনি যে এইভাবে লিখতে পারবেন, ঠিক আছে? কারণ এটা তো ডেটা, ডেটা তো কাজে ডেটার ক্ষেত্রে তো আপনি অবশ্যই ইউ আর অ্যালাউড টু ইউজ দি নাম্বারস। প্যারা ছোট বড়, প্যারা ছোট বড় মানে হচ্ছে এইটা জাস্ট একটা আমাদের জীবনের যে সমস্ত ব্যালেন্স, যে কোনো কিছুতে আমরা ব্যালেন্স করি ওরকম। যেমন এক দুইটা যদি এক প্যারায় হয় আর একটা যদি আরেক প্যারায় হয়, তাহলে একটা যেই প্যারায় হবে সেটা যেন বেশি ছোট না হয়ে যায়, সেইটা একটু মানে মানে যদি 3টা থাকে তাহলে 3টাই লিখবো ডেটা। আর বাকি দুইটার ক্ষেত্রে ওই খালি মেজর গুলো দিয়ে বড়টাকে একটু কমায় দেবো, আর যেটা ছোট হবে এটা একটু বাড়ায় দেবো। একটু কাছাকাছি থাকলে জিনিসটা ব্যালেন্সড হয় আর কি, সুন্দর হয়। দুনিয়া যেমনে চলে ওই একই সিস্টেম, ঠিক আছে? রড অন ওয়েট যেটা ভোকাবুলারির জন্য বলেছিলাম, এইটার সিস্টেমটা হচ্ছে আপনি আগে বইটার অর্গানাইজেশন দেখেন। এখন তো বুঝছেন যে অর্গানাইজেশন কি জিনিস, ঠিক আছে? একটু এই প্রশ্নের উত্তরটা দিয়ে নেই। বইটার অর্গানাইজেশন দেখেন, দেখবেন যে টপিক ওয়াইজ আছে, চিলড্রেন, ঠিক আছে, ক্রাইম এন্ড ল। তাহলে আপনি প্রশ্ন, আইএলস এর প্রশ্ন চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আমি টপিক স্পেসিফিক ভোকাবুলারি আলাদা করে শিখতেছি। কোন টপিক আসবে আমি জানি না, যে কোনো টপিকেই যাতে এই কমন টপিক গুলোর যাতে ভোকাবুলারি গুলো আমি বুঝতে পারি। তাহলে ওখানে যেভাবে আছে আগে শব্দগুলোর ব্যবহার দেখবেন, পরে দেখবেন এক্সারসাইজ আছে পরের পাতায়, ওই এক্সারসাইজ গুলো নিজে পেন্সিল দিয়ে করবেন। অর্থাৎ আগে যা শিখছেন সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন কিনা। যখন এই এক্সারসাইজ গুলো করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তখন বুঝবেন যে পরীক্ষার হলে ওই শব্দটা ওই ওই কনটেক্সট থাকলে আপনার হাতে আসবে।
ঠিক আছে? ও পার্সেন্টেজ যদি থাকে, আপনি আহ, আপনি তো মানে প্যারাফ্রেজিং এ তো বলবেনই পার্সেন্টেজ, তাই না? প্যারাফ্রেজিং এ তো বলবেনই যে মানে মেজার্ড ইন পার্সেন্টেজ অথবা পার্সেন্টেজ ইজ গিভেন। যখন বলবেন তখন পার্সেন্টেজ আপনার শব্দে লিখতে হবে, তখন খালি পার্সেন্টেজ চিহ্ন দিলে হবে না। আর লেখার ভিতরে আপনি মানে 3% চিহ্ন দিয়ে লিখতে পারবেন, কথা দিয়ে লিখতে পারবেন, আবার কখনো মানে অন্যভাবে লিখতে পারবেন, কখনো ব্র্যাকেটে লিখতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে দেখানোটাই হচ্ছে বেটার সবসময়।